Bismillahir Rahmanir Rahim. Dear students, welcome to you online class organized by Nishandara Fakhruddin Islam College. You know that we are going through a pandemic situation. Today I will discuss with you about the topics voice, change of voice. You know, today I divided the class into two parts, class 1 and 2. So today I will discuss with you about the class number 1. আজকে আমার ভয়েসকে আমি দুইটা ক্লাসে ভাগ করেছি। তো আজকে আমি প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো চেঞ্জ অফ ভয়েস, বেসিক্যালি আমরা জানি যে চেঞ্জ অফ ভয়েস হচ্ছে বাচ্চার পরিবর্তন। কীরকম পরিবর্তন? আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা মানে এখানে মূলত ভার্বের মুড নিয়ে আলোচনা হবে। তো ভার্ব কীরকম, যে কোনো বাক্যে ক্রিয়ার প্রাধান্য থাকে বেশি, ক্রিয়াটা যেমন সংগঠিত সেখানে কর্তার প্রাধান্য কোনোটাতে থাকে বেশি বা কোনোটাতে দেখা যায় কর্তার মাধ্যমে কোনো কাজ করানো হয়, সেখানে মূলত ওই কর্তার প্রাধান্যটা বা সাবজেক্টের মানে প্রাধান্যটা কম থাকে। আমি একটা বাক্য দিয়ে শুরু করব। যখন এখানে আমরা একটা বাক্য লিখেছি যে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, এখানে কিন্তু আই এই পার্সনটা স্বতঃস্ফূর্তভাবে তার কাজটা করেছে, লেখার কাজটা করেছে। আর সেকেন্ড টাইম আমরা দেখতেছি এখানে প্যাসিভে যেটা দেখা যাচ্ছে, আ লেটার ইজ রিটেন বাই মি, আমার দ্বারা বা আমার মাধ্যমে একটা চিঠি লেখানো হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার দ্বারা লেখানো হয়, তার মানে আমি লিখেছি আর আমার দ্বারা লেখানো হয়, দুইটার মধ্যে কতটুকু পার্থক্য, এটাই হচ্ছে মানে ভয়েস চেঞ্জের মূল বিষয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো আমরা এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে ভয়েসকে, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব সেই ক্ষেত্রে আমাদেরকে চিরাচরিত কিছু নিয়ম আছে। তো আমি এগুলোর বাইরে এসে তোমাদেরকে আমার মতো করে খুব সংক্ষিপ্তভাবে আমি কিছু রুলস এখানে দিয়েছি, যেটা হয়তো বা তোমাদের সাধারণভাবে তোমাদের টেক্সট বইয়ের সাথে মিলবে না। তো আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে স্টুডেন্টরা উইদাউট টেন্স অর্থাৎ টেন্স না জেনেও খুব সহজে ভয়েস চেঞ্জটা করতে পারে। আর নর্মালি অনেক ক্ষেত্রে বলা হয় যে টেন্স না জানলে ভয়েস চেঞ্জ করা যাবে না, এমনটাই হয়ে থাকে। তো আমি এমনভাবে সাজিয়েছি, আমার এই পাশে কিছু আমি রুলস দিয়েছি, তোমাদের এই পাশে কিছু বিষয় লিখেছি। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আর এই বিষয়টা তোমাদের যদি কভার করা যায় তাহলে তোমাদের ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। তো দেখো এখানে প্রথম আমি এখানে লিখেছি বি ভার্ব। ইউ নো দ্যাট বি ভার্ব, বি ভার্ব মূলত বি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পাঁচটাকে আমরা বি ভার্ব বলি। আর এটার সঙ্গে আরও আছে যে বি আর বিন, বিং, টোটালি আমরা বি ভার্ব হিসেবে ব্যবহার করি হচ্ছে 8টা ভার্ব। তো তাদের ফর্ম অনুযায়ী আমরা 8টাকে ব্যবহার করি। তো সবগুলো ভার্বই আমরা যত ভার্ব ব্যবহার করি, ইংরেজি বাক্যে মূলত ভার্ব নিয়েই আমরা কাজ করি, ভার্ব নিয়েই কাজ হয়, ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, এটা আমরা জানি। যেমন আমরা যদি বলি যে গো, এটাও একটা বাক্য, কিন্তু সেখানে বেসিক্যালি ভার্ব থাকতে হবে। সাবজেক্ট, অবজেক্ট অনেক কিছুই আমরা না লিখে বা অন্যভাবে এটাকে আমরা সাজাতে পারি, কিন্তু ভার্ব আমাদের লিখতে হয়। সো প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে, এখানে আমি 5টা ফর্মই লিখেছি। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রত্যেকটা ভার্বেরই 5টা ফর্ম হয়। তো এই 5টা ফর্ম তোমাদেরকে ফার্স্ট জানতে হবে। তো এই 5টা ফর্ম জানলে আমি আশা করি তোমাদের ভয়েস চেঞ্জটা অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমি শুধু বি ভার্বের 5টা ফর্ম লিখে দিয়েছি। যেমন বি ভার্বের বেস ফর্ম দেওয়া হয়েছে বি, প্রেজেন্ট ফর্ম দেওয়া হয়েছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, এবং সর্বশেষে প্রেজেন্ট পার্টিসিপল দিয়েছি যেটা হচ্ছে বিং। তো তোমাদের এই 8টা ওয়ার্ড তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভার্ব। এরপর এখানে আমি ভয়েস চেঞ্জের জন্য টোটালি 6টা রুলস দিয়েছি। রুলস নাম্বার 1, এখানে দেওয়া হয়েছে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়। এই 6টা রুলস তোমাদেরকে যথাযথভাবে মুখস্থ করতে হবে। তো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়, কোনো সাহায্যকারী ভার্ব থাকলে সেটা বসে। আমরা জানি অক্সিলারি ভার্ব আছে, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, এরকম সাহায্যকারী ভার্ব আছে, ডু ভার্ব। তো এই ভার্বগুলোকে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তো এই ধরনের কোনো সাহায্যকারী ভার্ব যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা জানবো কি এই সাহায্যকারী ভার্বটা বাক্যে রেখে দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব নিতে হবে বা বি ভার্ব বসবে। তো মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব বসবে, সেক্ষেত্রে আমাদের একটু ফোকাস করতে হবে যে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো মূল ভার্বটা, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করতেছি। তাহলে মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব বসবে, অর্থাৎ মূল ভার্বটা যে ফর্মে থাকবে আমরা বি ভার্বের সেই ফর্মটা ইউজ করবো ভয়েসে। এরপর 4 নম্বর বলা হয়েছে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ
আমরা ভয়েস করতে গেলে আমাদের ভার্বটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, তাহলে সেখানে ভার্বের ফর্মটা মূলত পাস্ট পার্টিসিপল থাকবে, এই পাস্ট পার্টিসিপল থাকবে। লাস্ট নাম্বারে 5 নাম্বারে আছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি বাই। আসলে তোমরা হয়তো ভাবতে পারো যে শুধু কি বাই বসবে, না, মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করে থাকি বাই বা বাই ব্যবহৃত হয়। 95% মোর দ্যান 95% সেন্টেন্সে আমরা বাইকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, যদিও আমাদের এগুলো ছাড়া উইথ, অ্যাট, টু এই ধরনের কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। লাস্ট নাম্বার 6, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়। এই লাস্ট নাম্বার অ্যান্ড ফার্স্ট এবং লাস্ট নাম্বার যেটা আমরা আছে, এই দুইটা আমরা সবাই হয়তো বা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারবো। সেটা কি, বাক্যের শুরুতে আছে সাবজেক্ট আর শেষে আছে অবজেক্ট। অনেক সময় কোনো বাক্যের দুইটা অবজেক্ট থাকতে পারে, বাক্যের অবজেক্ট ছাড়াও আরও আদার্স কোনো পার্ট থাকতে পারে, যেমন প্রিপোজিশনাল অবজেক্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আলোচনা করব মূল যে অবজেক্টটা বাক্যে থাকবে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। আচ্ছা, তাহলে আমরা আসি, আমি বলেছিলাম ভার্ব চেনার উপায়। এই যে 3 নম্বর রুলস আমি লিখে দিয়েছি, মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব হবে। তাহলে মূল ভার্বের ফর্ম অনুযায়ী যে বি ভার্ব হবে সেটা আমরা এখান থেকে জানবো। মূল ভার্বটা বেস ফর্মে আছে, না প্রেজেন্ট ফর্মে আছে, না পাস্ট ফর্মে আছে, না পাস্ট পার্টিসিপলে আছে, না প্রেজেন্ট পার্টিসিপলে আছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর যখন আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো, আর সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কি, আমরা এখানে কয়েকটা রুলস আমি রেখে দিয়েছি এখানে, রুলস না বেসিক্যালি এটা জানার জন্য। মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর বেস ফর্ম, মানে ভার্বটা কি থাকবে, বেস ফর্মে থাকবে। তাহলে আমরা জানি ইংরেজিতে মোডাল ভার্ব ব্যবহার হয় 13টি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আউট, টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট। তো এই মোডাল ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে, তোমরা নিশ্চিত জেনে রাখবে সেই ভার্বটা থাকবে বেস ফর্মে, অর্থাৎ ওই ভার্বের ফর্মটাকে আমরা বলবো বেস ফর্ম। আর অন্য কোনো ফর্মে যদি কোথাও থাকে বা তুমি লেখো তাহলে ভুল হবে, বা কোথাও থাকলেও বুঝবে সেটা ভুল আছে। এরপর 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কোনো সেন্টেন্সে বেস ফর্মের 2টা বলেছি, মোডাল ভার্বের পরে যেটা ভার্ব থাকবে সেটা বেস ফর্ম। কোনো সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হয় সেটা হবে বেস ফর্ম। কীরকম, যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি ইম্পারেটিভ বাক্যগুলোতে সাবজেক্ট দেয়া থাকে না, মূলত লুকায়িত থাকে, উজ্জ্ব থাকে। সেই ক্ষেত্রে আমরা লিখে থাকি এরকম, ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর, রাইট দ্য লেটার, ব্রিং ইউর বুক, ওপেন দ্য বুক। তো এই যে বাক্য প্রথম ভার্ব দিয়ে আমরা শুরু করলাম, সেখানে ভার্বটা থাকবে বেস ফর্মে। 3 নম্বর আমি বলেছি বি ভার্ব। বি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। বি ভার্ব আমরা জানি যেখানে 8টা ভার্ব আমি লিখে দিয়েছি, বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। বি ভার্বের 8টা টোটাল আছে। বেস ফর্মে ব্যবহার হয় বি, প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয় অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্মে ব্যবহার হয় ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপলে ব্যবহার হয় বিন, আর প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহার হচ্ছে বিং। তো এই যে বি ভার্বগুলো 8টা আছে, তো এই 8টা বি ভার্ব কোনো বাক্যে থাকলে তারপরে যদি আমরা কোনো ভার্ব দেখি আমাদের বসাতে হয়, আমরা সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করে নেব। আর যদি না থাকে, বি ভার্ব আছে পরের ভার্বটা আইএনজি যুক্ত নাই, তাহলে বুঝতে হবে এটা মূল ভার্ব নয়। পরের লাস্ট নাম্বারে 4 নম্বরে দেওয়া আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পর মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভ ভার্বের পরে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যখন কোনো বাক্যে থাকবে, এর পরের যে ভার্বটা বসবে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। আর যদি না হয় তাহলে এখানে বুঝতে হবে ভার্বটা মূল ভার্বে নেই, অর্থাৎ ফাইনাইট ভার্বে নেই। তাহলে আমরা এখানে এই মানে 6টা রুলস পড়ব, পাশাপাশি কী করব, বি ভার্বের 8টা ফর্ম আছে, টোটাল 8টা আছে, এই 8টা মুখস্থ করব। আর এই ভার্ব চেনার যে বিষয়টা আছে এটা আমরা জেনে নেব। এখন টেন্সটা যদিও আমি বলেছি টেন্স ছাড়া পড়াবো, তো টেন্স ছাড়াই পড়বো আমরা, কিন্তু শুধু তোমাদের মনে রাখতে হবে যে টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো কোনটা প্রেজেন্টে আছে, কোনটা পাস্টে আছে, কোনটা ফিউচারে আছে। তো মনে রাখবে তোমরা যে প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা বাক্য যখন গঠন করা হয়, একটা বাক্যে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব সব মিলিয়ে, সাহায্যকারী ভার্ব বলি আমরা যেটাই বলি, সব মিলিয়ে 2, 3, 4 এরকম ভার্ব থাকতে পারে। তো সেখানে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে মূলত একটা। আর প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, যতগুলো ভার্ব থাক প্রথম যে ভার্বটা থাকবে এইটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তোমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স। আর প্রথম ভার্বটাই যদি পাস্ট টেন্স হয় তাহলে তোমাদের বুঝতে হবে এটা পাস্ট টেন্স। আর যদি ফিউচারে থাকে তাহলে বুঝতে হবে, আর যদি বেস ফর্মে থাকে তাহলে বুঝতে হবে এটা ফিউচার টেন্স।
তো যদিও এটা লাগবে না, জাস্ট তোমাদের মনে রাখার জন্য এটা আমি বলে দিলাম। তাহলে আমরা এখন আলোচনা করব যে কিভাবে আমরা বুঝবো যে এই 6টা রুলস দিয়ে আমরা কিভাবে করব ভয়েসটা চেঞ্জ করব। তাহলে দেখো এটা আমি করে দিয়েছিলাম, তো এই বিষয়টা আমি আবারও তোমাদের সামনে লিখব। প্রথমে আমি বলেছি যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে কিভাবে আমরা অবজেক্ট চিনব? কোনো ভার্বকে, রাইট মানে লেখা, তো কোনো ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা মিলবে সেটাই মূলত অবজেক্ট। আই রাইট এ লেটার, আই রাইট আমি লিখি, তাহলে কি লিখি বা কাকে লিখি তো বললে হচ্ছে না, তাই না? কাকে লেখা যায় না, তো কি লিখি? একটা চিঠি লিখি, তাহলে এটা আমাদের অবজেক্টটাকে প্রথম রুলস বলা হয়েছে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়। তাহলে প্রথমে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দেব, এ লেটার, আ লেটার। এখন দ্বিতীয় নম্বর বাক্যে আমরা বলেছি কোনো সাহায্যকারী ভার্ব থাকলে বসবে, অর্থাৎ যদি থাকে, যদি নাই তাহলে নাই। এই বাক্যে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। যদি কখনো আমাদের এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্টে ডু ডাজ, পাস্টে ডিড ব্যবহার করি। তাহলে আরও একটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভয়েস চেঞ্জ করতে গিয়ে কখনো যদি দেখো ডু ডাজ আছে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্টে, আর ডিড থাকলে বুঝতে হবে এটা পাস্টে। তো অবজেক্টটা আমাদের সাবজেক্ট হয়েছে। রুলস নাম্বার 2, কোনো সাহায্যকারী ভার্ব থাকলে বসবে। এখানে যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং আমাদের বসানোর প্রয়োজন নেই। তা আমরা 3 নম্বর রুলসে চলে আসবো। 3 নম্বর রুলস কি? মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব বসবে। এখন মূল ভার্বটা কোন ফর্মে আছে? আমরা বলেছি যে কি কোনো ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট পার্টিসিপলে থাকে, প্রেজেন্ট পার্টিসিপলে থাকে, এটা চেনার উপায়গুলো আমি এখানে বলে দিয়েছি। তো এটা প্রেজেন্ট পার্টিসিপলে থাকতে হলে তার আগে বি ভার্ব লাগবে, পাস্ট পার্টিসিপলে থাকতে হলে তার আগে পূর্বে হ্যাভ ভার্ব থাকতে হবে। তো আমাদের কিন্তু এখানে কোনো ভার্বই নেই, সাহায্যকারী ভার্ব নেই। তাহলে তোমরা মনে রাখবে যদি কোনো ভার্ব সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে বুঝতে হবে এই ভার্বটা হয় প্রেজেন্ট ফর্মে আছে, না হলে পাস্ট ফর্মে আছে। তো এটা পাস্ট ফর্ম আমরা জানি, রাইট, রোট, রিটেন, রাইট ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, অ্যাম, ইজ অথবা আর, অ্যাম, ইজ অথবা আর। আমরা এখন দেখব যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম 3টা, তাহলে আমাদেরকে সাবজেক্ট বেস করে আমরা এখানে সাহায্যকারী ভার্বটা আমাদের নিতে হবে, মূলত বি ভার্ব নিতে হবে। তো এ লেটার অ্যাম, ইজ, আরের মধ্যে ইজ হবে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট সেক্ষেত্রে আমাদের ইজ নিতে হয়। এই ক্ষেত্রে আমি ভয়েসের জন্য তোমাদের 2টা জিনিস আমি বলবো, যে 2টা জিনিস অবশ্যই লাগবে তোমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে। অ্যাক্টিভ বাক্য থেকে যখন আমরা প্যাসিভ করব, একটা স্লোগানের মতো বিষয় আছে যে অ্যাক্টিভ তুমি এগিয়ে চলো, প্যাসিভ তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে, অর্থাৎ বি ভার্ব লাগবে। প্যাসিভ করতে গেলে বি ভার্ব লাগবে। আর যখন আমরা বি ভার্ব নিব, বি ভার্বের পরের যে ভার্বটা থাকবে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এবার বি ভার্বের বিষয়ে যদি আমরা বলি, বি ভার্ব তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে। আর V3 বলতে ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। তো এই 2টা জিনিস প্যাসিভে অবশ্যই লাগবে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আ লেটার ইজ, এটা বি ভার্ব নিলাম আমরা, মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব নিয়ে নিয়েছি। মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করে দেবো আমরা। যে মূল ভার্বটা থাকবে এখানে রাইট ভার্ব আছে, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করলে পাচ্ছি কি রাইট, পাস্ট ফর্ম রোট, আর রিটেন। তাহলে আমাদের 4 নম্বর রুলসের কাজ হয়ে গেল। এখন 5 নম্বর রুলস হচ্ছে প্রিপোজিশন বসবে। একটা প্রিপোজিশন আমরা নিব বাই। আচ্ছা, এরপর অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভে গিয়ে কীভাবে অবজেক্ট হবে? এখানে আমাদের সাবজেক্টটা আমরা রেখে দিয়েছি, এটা যদি আমাদের অবজেক্ট হয়, আমরা জানি প্রত্যেকটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা বাক্য দিয়ে তোমাদের আমি বুঝাই দিলাম যে 1 নম্বর রুলসের কাজ কি, 2 নম্বর রুলসের কাজ কি, 3, 4, 5, 6 সেম। তো এখানে আমি হয়তো একটা জিনিস তোমাদের বলি নাই, 2 নম্বর রুলসের কাজ আমরা করি নাই। সো আমি আর একটা বাক্য লিখবো, লিখে তোমাদের 2 নম্বর রুলসটা তোমাদের বুঝাই দেব। I am eating
রাইস, আই অ্যাম ইটিং রাইস। তো এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। তো প্যাসিভ করতে গেলে আমরা একইভাবে 6টা রুলস আমরা ব্যবহার করব। তাহলে আই অ্যাম ইটিং, আমি খাই, তাহলে একইভাবে কি খাই আমি? রাইস। তাহলে কাকে খাই এটা প্রশ্ন করলে আমাদের আনসারটা অন্যভাবে আসে। তো কি বা কাকে, যে কোনো একটা দিয়েই হবে। কি খাই? রাইস, ভাত খাই। তাহলে রাইসটাকে আমরা এখানে সাবজেক্ট বানাই নিব, যেটা হচ্ছে রুলস নাম্বার 1। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভে এসে সাবজেক্ট হবে। কোনো সাহায্যকারী ভার্ব থাকলে বসবে। যেমন সাহায্যকারী ভার্ব আছে কি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এখানে। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, এই যেখানে আছে অ্যাম ইজ আর। তো তোমার মনে রাখতে হবে যে এখানে বি ভার্বের কোন ফর্মটা আছে? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিব। কি নিব? রাইস ইজ। হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে কোনো সাহায্যকারী ভার্ব থাকলে বসবে, তাহলে রাইসের সঙ্গে ইজ কেন বসলো? কারণ এটা আমরা জানি যে অ্যাম যে জায়গায় ব্যবহার হয় সেখানে 3টা ফর্ম আছে, সাবজেক্ট ভেদে সেটা রূপ পরিবর্তন করতে পারে। সেই জন্য রাইসের সঙ্গে হয়েছে ইজ। রুলস নাম্বার 2, কোনো সাহায্যকারী ভার্ব থাকলে বসবে। 3 নম্বর বলেছি মূল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্ব বসবে। তাহলে মূল ভার্বটা কোন ফর্মে আছে? ইটিং, আইএনজি যুক্ত আছে। আর আমরা এখানে পড়েছি কোনো মূল ভার্বে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বিং হয়েছে। যে কোনো ভার্ব হোক সেটার সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল তখনই আমরা বলবো যখন বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, তখন তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভয়েসে প্রেজেন্ট পার্টিসিপল থাকা মানে সেখানে আমরা বি ভার্বের বেস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং ব্যবহার করব। তাহলে রাইস ইজ, ইটিং আইএনজি আছে, এই জন্য আমরা আইএনজি যুক্ত ফর্মটা বিং ব্যবহার করব। বিং, রাইস ইজ বিং। এরপর 4 নম্বর রুলস আছে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করব। তাহলে ইটিং এটা মূল ভার্ব, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল করলে আমাদের হচ্ছে কি ইট অ্যাট, ইটেন, EATEN, ইটেন। এরপর 5 নম্বরে বলা হচ্ছে কি প্রিপোজিশন বসবে বাই। আর মূল এখানে সাবজেক্টটা এসে অবজেক্ট হয়ে যাবে। সো আইটা এখানে মি। রাইস ইজ বিং ইটেন বাই মি। একইভাবে আমাদের এই সাবজেক্ট আর ভার্ব এর মাঝখানে যতগুলো অক্সিলারি ভার্ব আমাদের আসবে, তো আমরা সেই ভার্বটাকে এখানে আবার এই যে এইভাবে কোনো সাহায্যকারী ভার্ব থাকলে বসবে, এটা বসে তারপর মূল ভার্বটা থাকবে। সেটার ফর্মগুলো আমরা দেখব যে এটা বেস ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে না পাস্ট পার্টিসিপল না প্রেজেন্ট পার্টিসিপল। সেই ফর্মটা বি ভার্বে, সেই ফর্মটা আমরা এখানে নিব। নিয়ে আমরা তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দিব, প্রিপোজিশন নিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দিলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের জন্য এখানে যে বিষয়গুলো আমি লিখেছি, এই বিষয়গুলো তোমাদের আমি আজকে ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু দিলাম না। তার কারণ হচ্ছে তোমরা যদি এগুলো মেমোরাইজ না করো, মুখস্থ না করো, তাহলে তোমরা যথাযথভাবে ভয়েসটা তোমাদের বুঝতে অনেক প্রবলেম হবে। তো তাই আমি আজকে ফার্স্ট ক্লাসে তোমাদের এইগুলো লিখে দিলাম যে তোমরা এগুলো সুন্দর করে মুখস্থ করবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তোমাদের ডিটেলস আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।